তোকে কিট হয়ে গেছে। কি বললে? ইবনে দজ্জাল মারা গেছে? খোদা ওর মৃত্যু আমার হাতেই লিখেছিল। এটা তুমি একেবারে ঠিক করনি বাদশাহ। আমার বন্ধু, আমার সহায়ককে মেরে তুমি ঠিক করনি একেবারে। আমি তোমাকে অনেক কঠিন শাস্তি দেব। সৈন্য, এই শয়তান রাজকুমারকে এক্ষুনি ধরো। খবরদার যদি কেউ শেহজাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করে। বাহ, আমি তো খুশি হলাম যে আমার মেয়ে হাতে তলোয়ারও ধরতে পারে। কিন্তু এই কথাটা একেবারে ভুলিস না মেয়ে, আমার সামনে যে হাত তলোয়ার ধরে সেই হাত আমি কেটে ফেলে দিই। ইতিহাস জানে স্ত্রী যখন তলোয়ার ওঠায় তখন বড় বড় তুররাম খাম মাটিতে মিশে যায়। শেহজাদে, আমি বলেছিলাম না আমার নির্বোধ বাবাকে তুমি রাস্তায় ফেরাতে পারবে না। এর আগে তোমার কোনো ক্ষতি হয়ে যাক, তুমি এখান থেকে চলে যাও। এদের আমি আটকাচ্ছি। কাপুরুষদের মতন পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়া হাতিমের অভ্যেস নয় শেহজাদি। খোদার ওপরে বিশ্বাস করো, আমার কিচ্ছু হবে না। পাগল রাজকুমার, এখানে তোমার খোদার নয়, আমার হুকুম চলে। সৈন্যরা, এই দুজনকে ধরো। এই তলবারটা ফেলে দাও শাহজাদা। কি শাহজাদা, সব বাহাদুরি শেষ? সব হাওয়া বেরিয়ে গেল? এবার ডাকো, ডাকো তোমার খোদাকে, ডাকো না। উনি আসুক আর আমার সামনে থেকে তোমাকে ছাড়িয়ে নিয়ে যাক। ডাকো। তোমার এই অভিমানের ওপর আমার রাগ নয়, দুঃখ হচ্ছে বাদশাহ। কি তুমি শক্তির নেশায় ভরে ফেরনের মতন খোদার দাবি করা লোকটাকেও ভুলে গেছো? ভুলে গেছো কি ও নিজেকে খোদা ভাবত? কিন্তু পৃথিবীর তলেও ও কোনো জায়গা পায়নি যে আকাশকে নিজের পায়ের ধুলো বলত। ফিরআউন পাগল ছিল, কিন্তু আমি হলাম বাদশাহ সালামত। সব জিনিস শুধুমাত্র আমি দিই। আমি জীবনও দিতে পারি, আর জীবনও নিতে পারি। এটাই তো তোমার ভুল বাদশাহ, কি তুমি জীবন আর মৃত্যু দিতে পারো যখন কি তুমি নিজের নিঃশ্বাসের ওপরে কোনো অধিকার নেই। তুমি এটাও জানো না কি তুমি পরের নিঃশ্বাসটা নিতে পারবেও কিনা। তাই জন্য এখনো সময় আছে বাদশাহ। এর আগে কি মৃত্যু তোমার দরজা অবধি চলে আসুক, নিজের অপরাধ থেকে ক্ষমা চেয়ে নাও আর এই সত্যর দিকে ফিরে আসো। কি খোদা দেয় আর বান্দা নেয়। বক বক বন্ধ কর শাহজাদা। আমি অনেকবার তোকে বলে ফেলেছি যে খোদা নয়, আমি দিই, শুধুমাত্র আমি। আর আমি তোকেও দেব, অবশ্যই দেব। আমি তোকে মেরে ফেলবো। আব্বা হুজুর, এরকম অত্যাচার করবেন না। ঠিক আছে, এর সাথে সাথে আমি তোর জীবনটাও ভিক্ষা দেব, কিন্তু একটা শর্ত আছে। তোমরা দুজন একবার
শুধুমাত্র একবার নিজের মুখ দিয়ে বলো যে বাদশা দেয়। না, এটা কখনো হতে পারে না। কেন হতে পারে না? যেখানে জীবন আর মৃত্যুর প্রশ্ন, ওখানে কেন হতে পারে না? এই জন্য যেই জীবন বাঁচানোর জন্য আমি অন্যায়টা করব, ওই জীবনের ভরসায় কি আছে? ওটা তো কখনো না কখনো শেষ হয়েই যাবে। যেই এই দুনিয়াতে এসেছে তাকে তো মরতেই হবে। একদিন মৃত্যুর দূত আপনারও শরীর থেকে আত্মাকে টেনে আপনাকেও একদিন নির্জীব করে দেবে। না! আমাকে কেউ মারতে পারবে না, কেউ না। তার কারণ মৃত্যুর দাতা আমি আর জন্মদাতাও আমি। তার প্রমাণ হলো এই। শেহজাদি, দেখলি আমি ওকে মেরে দিলাম। আমি আমার একমাত্র মেয়েকে মৃত্যু দিলাম। তার কারণে আমাকে নয় খোদাকে মানতো। আফসোস যে এর খোদাও একে বাঁচাতে এলো না। এবার পালা হলো এই খোদাকে যে মানে। ইয়ে! সিপাহী সালার, আমার সৈন্য, এটা কি ধরনের অসভ্যতামি? অসভ্যতামি নয় বাদশাহ, তোর অত্যাচার এদের চোখ খুলে দিয়েছে। তুই এত ঘৃণ্য আর বাজে মানুষ যে তুই নিজের মেয়েকেও ছাড়িসনি। এবার তোর অত্যাচার আর চলবে না, আর চলবে না। এরা সবাই চুপ করে আছে। হ্যাঁ, এরা সবাই বাগী হয়ে গেছে। এরা তোর মিথ্যের থেকে বিদ্রোহ করে দিয়েছে। এরা তোর অত্যাচার থেকে বিদ্রোহ করে দিয়েছে। এরা হলো গিয়ে প্রজা, আওয়াম। আর যখন এরা বিদ্রোহ করে তখন বড় থেকে বড় রাজা খড়ের মতন ভেসে চলে যায়। তুই এদের প্রতিবাদ করতে পারবি না বাদশাহ, করতে পারবি না এদের প্রতিবাদ। আব্বা হুজুর, আপনার ব্যথা তো লাগেনি? রুকসার, মা আমার, আমাকে আমাকে ক্ষমা করে দে মা। খোদা বলার জন্য আমি তোকে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম তোকে। আমাকে ক্ষমা করে দে আমার মা, আমাকে ক্ষমা করে দে। আমি তোর অপরাধী। আমি শুধু তোমার নয়, ওই সব লোকেদের, এই রাজ্যের সব লোক যাদেরকে আমার মিথ্যে দাবি করার জন্য আমি একেবারে শেষ করে দিয়েছি। আমাকে ক্ষমা করে দে, আমি অপরাধী। এ মালিক তোর এই বান্দা তোর সামনে মাথা উঁচু করে কথা বলার যোগ্য নই মালিক। আমাকে তুমি মেরে ফেলো, মৃত্যু দাও মালিক, মৃত্যু দাও, আমাকে মেরে ফেলো। আমি অপরাধী। এ খোদা তোর এই বান্দা তোর সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর যোগ্য নয়। আমাকে মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও আমার মালিক, আমাকে মৃত্যু দাও। না বাদশাহ, না 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 শাহজাদা, না, আমি বেঁচে থাকার যোগ্য নই, আমি বেঁচে থাকার যোগ্য নই।
আমি নিজের হাতে আমি আমার মেয়েটাকে মেরেছি। আমি শয়তানের থেকেও বেশি অধম। না হে বাদশাহ, না। শয়তান নিজের কর্মর উপরে দুঃখ করে না, কিন্তু আপনি আপনার কর্মই লজ্জিত, আর নিশ্চয়ই নিজের মন থেকে লজ্জিত। যদি আপনি মরে যান তাহলে আপনার মেয়ের কোরবানি ব্যর্থ চলে যাবে। এই সৎ মেয়েটা নিজে মরে আপনাকে ওই জীবনটা দিয়ে গেছে যেটা ঈমান আর সত্যর জীবন। এই জন্য আপনার সারা জীবন খোদার রাস্তায় আর ওর বান্দার ভালো করার বিষয়ে ভাবুন। তুমি তুমি ঠিকই বলছো শাহজাদা। আজ থেকে আমার জীবনের একটাই লক্ষ্য, খোদার কথা মাথায় করা আর তার বান্দাদের রক্ষা করা। আর এই মুখে শুধুমাত্র একটাই বল, খোদা দেয়, বান্দা দেয়, খোদা দেয়, বান্দা দেয়। এই তো আমার পা এবার নড়ছে। এবার আমি উঠে দাঁড়াতে পারবো, আমি এবার চলতে পারবো। এ আল্লাহ, তোমার লক্ষ কোটি শুকরিয়া। আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি ঠিক হয়ে গেছেন। এ আল্লাহ, আমি এই দেখ মা, এ দেখ মা, আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি। দেখ না, দেখ আমি দাঁড়াতে পারছি। এ দেখ আমার হাত চলছে, আমার পা চলছে, আমার হাত কান পা চোখ সব চলছে। এ দেখো আমি আবার আগের মতো হয়ে গেছি, আমি আবার আগের মতো হয়ে গেছি। এই দেখো তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমি আগের মতো হয়ে গেছি। হোসনু বানু, শেহজাদা হাতিম শেষ প্রশ্নের উত্তরটাও খুঁজে নিয়েছে। মা, আমার তো প্রত্যেকবারের শাহজাদার প্রতি আমার অনেক ঋণ রয়ে গেল। আমি মৃত্যুর আগে পর্যন্ত সেই ঋণ আমি শোধ করতে পারবো না। আব্বা হুজুর, শেহজাদে হাতিম মানুষ নয়, ফরিশতা হন, ফরিশতা। হ্যাঁ মা। এবাদতে ঝুঁকাও মাথা, পাবে যে রত্ন খাঁটি।
নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ কম বেশি সন্ধে 7টায় দেখুন জাতীয় বিভাগে লোকসভা নির্বাচনের প্রচারে নরেন্দ্র মোদীদের ঘৃণা ভাষণ নিয়ে 27শে এপ্রিল 2024 শনিবার দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত সমৃদ্ধ দত্তের লেখা টেনশন এতটা মরিয়া কেন মোদী নামক বিশেষ নিবন্ধ অবলম্বনে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, যার শিরোনাম একই থাকছে, টেনশন এতটা মরিয়া কেন নরেন্দ্র মোদী। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। সমৃদ্ধ দত্ত লিখেছেন, এতটা নার্ভাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোনোদিন কিন্তু লাগেনি। তিনি আসবেন, দেখবেন, জয় করবেন, এটাই যেন দস্তুর। তার বক্তৃতা শুনতে ঘন্টার পর ঘন্টা ধরে ভক্তরা অপেক্ষা করবে। মানুষ উদ্বাহু হয়ে জয়ধ্বনি দেবে প্রতিটা ঘোষণার। মন্ত্রমুগ্ধ করে রাখবেন তিনি তাঁর জাদু ভাষণে। তিনি বিশ্বগুরু, তিনি হিন্দু হৃদয় সম্রাট, তিনি ভারতের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, তিনি স্বাধীনতার সময় যা যা ভুল হয়েছিল সেসবের সংশোধনকারী এক পরিত্রাতা। 1947 সাল থেকে 2014 সালে ভারতে যা যা হয়েছে সব ভুল। 2014 সালের পর থেকে নবভারতের নির্মাণ হয়েছে গত 10 বছর ধরে, আরো হবে। প্রধানমন্ত্রী বলছেন, গত 10 বছর তো ট্রেলার হয়েছে, এবার আসল সিনেমা হবে। এই কথায় আমরা বিস্মিত হয়ে আরো আগ্রহ নিয়ে অপেক্ষা করব। তিনি বলবেন বিনামূল্যে 80 কোটি মানুষকে চাল গম দেওয়ার কথা, কৃষকদের 6000 টাকা করে বছরে অনুদান, অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দির নির্মাণ, ভারতের নিজস্ব চন্দ্রযান চাঁদে পৌঁছানোর কথা, ভারত G20 গোষ্ঠীর সভাপতি হয়েছে, জো বাইডেন প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত ডিনারে আমন্ত্রণ জানিয়েছেন, আগামী কিছু বছরের মধ্যেই নাকি ভারত $5 লক্ষ কোটি অর্থনীতি হয়ে যাবে, ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত করা হচ্ছে অতি দ্রুত, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি রাশ টানতে পারেন, ভারতের সম্মান এখন নাকি বিশ্বে উত্তরোত্তর বাড়ছে। আমরা জেনে নেব জওহরলাল নেহরু কতটা খারাপ ছিলেন, গান্ধী পরিবার কি কি কারণে পরিত্যাজ্য, বিরোধী হলেই সে দুর্নীতিগ্রস্ত এবং জেলে পাঠানো উচিত। আমরা এখন জানি সোমবার যে চোর, মঙ্গলবার বিজেপিতে যোগ দেওয়ার পর সে একদম স্বচ্ছ, একদম সফেদ। আমরা জানি বুধবার যে খারাপ, বৃহস্পতিবার সে বিজেপিতে যোগ দেওয়ার পর সব থেকে ভালো মানুষ। কিন্তু আমাদের অসম্ভব রকমের অবাক লাগছে যে এই সব প্রচার থেকে হঠাৎ গত রবিবার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ সরে এসেছেন। উন্নয়ন, বিকশিত ভারত, অমৃতকাল, কর্তব্যকাল, আচ্ছে দিন, সবকা সাথ সবকা বিশ্বাস, ডিজিটাল ইন্ডিয়া, সব এই সব প্রচার থেকে হঠাৎ তিনি সরে এসেছেন। হ্যাঁ, গত 21শে এপ্রিল রবিবার থেকে সব ভেসে গিয়েছে হঠাৎ কোনো এক অজানা স্রোতে। সামনে এসে বিপুল পাহাড়ের মতো হাজির হয়েছে এখন হিন্দু বনাম মুসলিম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 বছরের সমস্ত ইস্যু আর নিজের লার্জার দ্যান লাইফের রাষ্ট্রনায়ক টাইপের আচরণ এবং স্টাইল ভুলে গিয়ে মরিয়া হয়ে বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু সেনা এবং বজরং দলের সুরেই কথা বলতে শুরু করেছেন। রাজস্থান থেকে ছত্তিশগড় প্রধানমন্ত্রী বলছেন, কংগ্রেস ক্ষমতায় এলে দেশবাসীর সম্পত্তি ছিনিয়ে নিয়ে মুসলিমদের দিয়ে দেবে, নারীর মঙ্গলসূত্র কেড়ে নেবে কংগ্রেস, দলিত এবং আদিবাসীদের সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিমদের দিয়ে দেবে কংগ্রেস। রাজস্থানের বাঁশবাড়ায় মুসলিমদের পরিচয় দিতে গিয়ে কি বলেছেন তিনি জানেন? শুনলে গা শিউরে উঠবে। বলেছেন, আপনাদের সম্পদ কেড়ে নিয়ে কাদের বন্টন করে দেওয়া হবে জানেন তো? যাদের সন্তান বেশি হয় তাদের। অনুপ্রবেশকারী বহিরাগত মুসলিমদের স্বজন পোষণ করে চলেছে কংগ্রেস এবং বিরোধীরা। এই অভিযোগে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুনলে গা শিউরে ওঠে না? বিস্ময় লাগছে এখানেই। 10 বছর তিনি যদি সুশাসন চালিয়ে ভারতকে সম্পূর্ণ বদলে দিয়ে থাকেন, তাহলে সেই সুশাসনের নমুনাগুলোই তো তার ভোট প্রচারের ইস্যু হওয়া উচিত ছিল। মানুষ সেগুলো চোখের সামনে দেখে এবং নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করে তার দলকেই ভোট দিয়ে আবার তৃতীয়বারের জন্য তার সরকারকে অধিষ্ঠিত করবে। এটাই তো হওয়া উচিত ছিল। 10 বছর ধরে যে উন্নয়ন, 10 বছর ধরে যে সুশাসনের কথা তিনি বলেছেন ভারত জুড়ে, ভোটের প্রচারে সেই উন্নয়নকে ভুলে গিয়ে সব থেকে প্রকট এবং শেষ আশ্রয় হিন্দু বনাম মুসলিম চর্চা নিয়ে আসতে হলো কেন প্রধানমন্ত্রীকে?
তিনি কি নিজেই আর বিশ্বাস করছেন না যে তাঁর ঘোষিত এবং তাঁর প্রচার করা উন্নয়নের স্লোগানগুলো মাটিতে সেভাবে গ্রহণযোগ্য হয়নি? বেকারত্ব, মূল্য বৃদ্ধির জ্বালায় তাহলে কি সাধারণ মানুষ প্রবলভাবে প্রত্যাঘাতের অপেক্ষায় রয়েছেন? এটাই কি নরেন্দ্র মোদী বিশ্বাস করছেন? সেরকম কোনো আভাস ইঙ্গিত কি মোদী পাচ্ছেন? তাকে যতটা স্থিতধী এবং যতটা আত্মবিশ্বাসী দেখিয়েছিল 1 মাস আগেও, সেরকম যেন আর দেখাচ্ছে না। বিশেষ করে এরকম সব ভাষণ দিতে হচ্ছে কেন? সুশাসনের দাবি ভোটে জেতার জন্য যথেষ্ট মনে হচ্ছে না কেন? এতটা টেনশনের চোখমুখ, এতটা মাত্রা জ্ঞানহীন, এতটা ভীত সন্ত্রস্ত এবং তাই বেপরোয়া শব্দচয়ন এবং বাক্য উচ্চারণ দেখে দেশবাসীর কিন্তু সূক্ষ্ম সন্দেহ হচ্ছে যে তাহলে কি নরেন্দ্র মোদী প্রথম দফার ভোটের পর কিছু পূর্বাভাস পাচ্ছেন? তিনি কি গরিষ্ঠতা হারানোর আশঙ্কা করছেন? 2002 সালের গুজরাট দাঙ্গার ভূত তাকে চিরকাল তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। তাকে কংগ্রেস এবং বিরোধীরা উগ্র সাম্প্রদায়িক আখ্যা দিয়েছে। মোদী বহু যত্ন করে গত 10 বছর ধরে নিজের উন্নয়নশীল স্টেটসম্যান সুলভ একটা ইমেজ নির্মাণে প্রাণপণে ঝাঁপিয়ে পড়েছেন, অথচ ভোটের আগে সেই সযত্ন লালিত ইমেজের এভাবে ধ্বংস করলেন কেন? তিনি কেন আবার এইভাবে প্রকটভাবে হিন্দু মুসলিম ইস্যুকে তীক্ষ্ণভাবে সামনে নিয়ে এসে নিজেকে আবার পিছিয়ে নিয়ে গেলেন? নাকি আসল মোদী আসলে এইরকমই? এতদিন আমরা যাকে দেখেছি সেটা আসলে মুখোশ পরা কাউকে দেখেছি? মোদীর ভক্ত আসলে দু রকমের। একদল বলে থাকে আমরা বিজেপি নই, আমরা মোদীকে দেখে উদ্দীপ্ত, আমাদের মনে হয়েছে তিনি কিছু একটা করবেন, ভারতের উন্নতি একমাত্র তিনিই আনতে পারেন। এই রকম একটা মোদী ভক্তের দল রয়েছে। হিন্দুত্ব টিন্দুত্ব আমাদের কাছে কোনো কিছু ইস্যু নয় তারা বলেন। এই অবস্থান আদৌ কতটা সত্য সেটা এখনো প্রমাণিত হয়নি। তা যদি সত্যিই হয় তাহলে এই অংশকে মোদী প্রবল অস্বস্তিতে ফেললেন তো, কারণ তারা 10 বছর ধরে বলে আসছেন নরেন্দ্র মোদী মোটেই সাম্প্রদায়িক মনোভাব বরদাস্ত করেন না, তার একটাই লক্ষ্য ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন্নিক। মোদী ভক্তদের একটা অংশ এরকমটাই মনে করেন। তাদের কি জবাব দেবেন বিজেপি ভক্তরা? কিন্তু 2024 সালের লোকসভা ভোটে ইদানিং মোদী যে ভাষণ দিচ্ছেন এবং এইভাবে আশ্চর্য বিভাজনের রাজনীতিকেই প্রধান বক্তব্য হিসাবে প্রচার করছেন, এটা ওই উন্নয়নের মোদীকে পছন্দ করা ভক্তের দলকে কি তিনি খুশি করছেন? তারা কি বিব্রত অথবা বিরক্ত হচ্ছে না? মোদীর ভক্তদের আরেকটা দল আছে যারা সংখ্যাগুরু, তারা মোদীকে সরাসরি হিন্দু হৃদয় সম্রাট হিসাবেই পছন্দ করে। তার মুঘল বিরোধী হুঙ্কার, মুসলিম নামাঙ্কনের শহর, রাস্তা, সিলেবাস সবকিছু মুছে দেওয়া, হিন্দু শব্দটার পরিবর্তে আচমকা গত 1.5 বছর ধরে সনাতন শব্দ বেশি বেশি করে বলা, ইত্যাদি ইত্যাদি শুনে এই অংশটা খুব উজ্জীবিত হয়। তাই মোদীর এতদিনের যে বিশ্বগুরু, 5 ট্রিলিয়ন ইনকাম, বিনামূল্যের রেশন, সকলের জন্য ঘর, সকলের জন্য পানীয় জল, সংখ্যালঘুদের উন্নয়ন প্রকল্প ইত্যাদি বিষয়ে এই উগ্র অংশের কাছে তেমন উত্তেজনাপূর্ণ ছিল না। তারা দেখতে চান হিন্দু সম্রাট মোদীকে, হিন্দু হৃদয় সম্রাট মোদীকে। তিনি হুঙ্কার দেবেন, তিনি হুঁশিয়ারি দেবেন, তিনি রাম মন্দির নির্মাণ করে বলবেন আগামী 1000 বছর ধরে রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। এই সব শুনতেই এই অংশের ভালো লাগে। অতএব মোদীর সাম্প্রতিক ভাষণগুলো এই অংশের কাছে অত্যন্ত প্রিয় বলেই মনে হবে। কিন্তু যারা তাকে উন্নয়নের কাণ্ডারি এবং সাম্প্রদায়িক রাজনীতির ঊর্ধ্বে দেখতে চেয়ে নিজেদের বিশ্বাসকে পণ রেখেছিলেন, সেই ভোট ব্যাংকের কি হবে? তাদের মনে এখন তো সন্দেহ হয় স্বাভাবিক যে তাহলে কি ভুল ভেবেছিলাম? আসলে মোদী কখনোই কিন্তু নিজেকে বিভাজন থেকে অনেক উপরে নিয়ে গিয়ে এক সামগ্রিক সর্বজন গ্রাহ্য স্টেটসম্যান হতে পারেননি অথবা চাননি। এই অংশের বিশ্বাসে কি এবার কিছুটা ধাক্কা লাগলো? তারা যখন মোদী বিরোধীদের সঙ্গে তর্ক করতেন, এতকাল ধরে তারা তর্ক করতেন যখন উন্নয়ন আর বিকাশের যুক্তিগুলোকে হাতিয়ার করে, এবার কি সেই যুক্তিগুলো কিছুটা ভোঁতা হয়ে গেল? কারণ মোদী বিরোধীরা প্রশ্ন করতেই পারেন তো যে 10 বছর সফলভাবে রাজত্ব করার পর উন্নয়নের ইস্যুতেই তো ভোট চাওয়ার কথা ছিল, অথচ এখনো কেন হিন্দু মুসলিম ইস্যুকেই প্রধান চালকের আসনে রাখা হলো? তাহলে তো মোদী নিজেই আত্মবিশ্বাসী নয়,
মোটেই আত্মবিশ্বাসী নয়, তিনি বিশ্বাসই করতে পারছেন না যে আমরা এই ভোটে জিততে পারি, তাই এতটা মরিয়া হয়ে তাকে এই সব কথা উচ্চারণ করতে হচ্ছে, বিভাজনের কথা উচ্চারণ করতে হচ্ছে। কংগ্রেস এমনিতেই দুর্বল, কংগ্রেসকে শক্তিহীন প্রমাণ করার জন্য মোদী নিজের উন্নত ইমেজের অধিক শক্তি ক্ষয় করে ফেললেন। কেন? ভোট সহজে আসছে না, 272 আসন নিয়ে চিন্তা হচ্ছে, না হলে এইভাবে নিজের টেনশন প্রকাশ করে ফেলা তো মোদীকে মানায় না। প্রকৃত বুদ্ধিমান কেউ কি সত্যিই বিশ্বাস করে যে কংগ্রেস বা যে কোনো দল ক্ষমতাসীন হয়ে ভারতবাসীর সম্পদ দখল করে নিয়ে মুসলিমদের মধ্যে বিলি করে দেবে? এটা কি বিশ্বাসযোগ্য? একটা সরকার নারীদের মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে সংখ্যালঘুদের দিয়ে দেবে? এটা কি বিশ্বাসযোগ্য? দলিত, অনগ্রসর এবং আদিবাসীদের সংরক্ষণ কেড়ে নিয়ে মুসলিমদের দিয়ে দেবে কোনো সরকার? এইসব কি এই 2024 সালের ভারতে সম্ভব? যে দল এই সব করার চেষ্টা করবে তাদের এক মুহূর্তে ক্ষমতাসীন হয়ে থাকা সম্ভব? ভারতের মতো প্রবল গণতান্ত্রিক দেশে সম্ভব নয়। মোদিও জানেন এই সব সম্ভব নয়, তাহলে তিনি বলছেন কেন? কেন তাকে দেশবাসীকে ভয় দেখাতে হচ্ছে? কেন তিনি নিজের কাজের জন্যই ভোট পাবেন অথবা বিভাজনের রাজনীতির দরকার নেই এটা মেনে নিতে পারছেন না? হঠাৎ কনফিডেন্স এত কমে গেল কেন তার? এইটাই কিন্তু ভারতবর্ষের বিশাল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। স্বয়ং মোদি এখনো পর্যন্ত উচ্চারণ করতে পেরেছেন যে ভারত হিন্দু রাষ্ট্র হবে? পারেননি। তিনিও জানেন যে ওটা কখনোই হবে না, যতই ভক্তরা মনে প্রাণে চান সেটা সম্ভব নয়। ভারতের সব থেকে শক্তিশালী শব্দবন্ধ স্বৈরতন্ত্র শাসক নয়, ভারতের সর্বশক্তিমান শব্দের নাম হলো সাধারণতন্ত্র। সোজা কথায় জনতা জনার্দন। কারণ বাড়াবাড়ি কিন্তু ভারত কোনোদিনই বরদাস্ত করেনি। মোদি এখন হেরে যাওয়ার টেনশনে ঘৃণা ভাষণ দিয়ে সেই বাড়াবাড়িটাই কিন্তু শুরু করেছেন। জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা একটু পরিবর্তন করে রাত 10টার পরিবর্তে সন্ধে 7টা করা হয়েছে। এবার প্রতিদিন কম বেশি রাত 10টায় থাকছে ঝটপট 10টা খবর। আর মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে প্রতিবেদন থাকছে সন্ধে 7টায়। জানতে গেলে, দেখতে গেলে নিউজ নির্ভীকে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের 18তম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আর অনুরোধ করব, সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন। অনেকেই যে অভিযোগটা করেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছয় না, নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে নিউজ নির্ভীক NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন, অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর। ভারতের 18তম লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সম্ভব হলে সমস্ত রাজনৈতিক